আজ আমাদের বাসর রাত। হ্যাঁ, তাড়াতাড়ি তোমার জামা খোলো। কি বলছো তুমি এসব? আজ আমাদের বাসরাত আর তুমি এখনো রেডি হওনি কেন? এই রাতটা কি জন্য জানো তো? এই রাতে স্বামী স্ত্রী কি করে তা জানার পর তুমি এখনো রেডি না হয়ে সেই প্রাচীন যুগের বিয়ে সাজিয়ে বসে আছো। আমি তো অবাক হচ্ছি তোমার এমন ব্যবহার দেখে। 3 বছরের রিলেশন ছিল আমাদের, তুমি কখনো তোমার হাতটাও ঠিকমতো ধরতে দাওনি। আর আজ যখন এত সাধনার পর তোমাকে বিয়ে করেছি, তখন তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ। এগুলো তো করতেই হবে, তাহলে শুধু শুধু ভয় পাচ্ছ কেন? যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমার তোমাকে কাছে পাওয়ার এই মধুময় মুহূর্তটার জন্য আর 1 সেকেন্ড অপেক্ষা করতে ইচ্ছে করছে না। হাসানের এমন অদ্ভুত ব্যবহার দেখে আদিবা ভয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। তার কেন জানি বিশ্বাস হচ্ছে না হাসান তার সাথে এভাবে কথা বলছে। 3 বছর তার সাথে প্রেম করেছে, কিন্তু কখনো এতটা খারাপভাবে তার সাথে কথা বলেনি। প্রেমিকের দাবি নিয়ে কখনো প্রেমিকার হাত ধরতে চায়নি। প্রেমিকার দুর্বলতার সুযোগ নিয়েও প্রেমিকার নরম ঠোঁটের স্পর্শও পেতে চায়নি কখনো। দীর্ঘ 3টে বছর যে মানুষটা আদিবার চোখে একজন বিশুদ্ধ প্রেমিক হিসেবে বেঁচেছিল, সেই মানুষটা হঠাৎ করেই এত অশুদ্ধ হয়ে যাবে সে কখনো ভাবেনি। সেই মানুষটা হঠাৎ করেই এত অশুদ্ধ হয়ে যাবে সে কখনো ভাবেনি, কিন্তু হয়েছে। হাসান আজ তাকে ভোগ করতে চায়। সেও হয়তো না করতে পারবে না, কারণ এখন সে হাসানের বিয়ে করা বউ। সে যা চাইবে সেটা আদিবা দিতে বাধ্য। যখন আদিবা এসব ভাবছিল, তখন হাসান তার হাত ধরে তাকে বিছানায় বসায়। আদিবা কিছু বলে না, শুধু ভাবছে যে মানুষটাকে সে এতদিন ধরে চেনে, ভালোবাসে, তাকেই কেন আজ এত ভয় পাচ্ছে। এটার উত্তর আদিবার জানা নেই। হঠাৎ করেই আদিবা বুঝতে পারল তার গলায় কেউ হাত রাখছে। আদিবার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করার পরেও যে কোনো মেয়েকে বাসরটাতে এভাবে চোখের জল ফেলতে হবে, তা আদিবা কখনো কল্পনা করেনি। কিন্তু আদিবার সাথে সেটাই হচ্ছে। হাসান নিচু হাত আদিবার গয়নাগাটি খুলছে আর বলছে, তুমি যেমন মেয়ে তা আমি বুঝি না, এত ভয় পেলে চলে? এই রাতটা তো মজা করার রাত। তুমি কাঁদছো কেন? একটু পরেই তুমি আর কাঁদবে না সেটা আমি জানি, কারণ আমি তোমাকে এত বেশি ভালোবাসা দেবো যে তুমি কাঁদার সুযোগই পাবে না। হাসান যখন আদিবার শরীর থেকে গয়নাকাটি খুলছিল, তখন আদিবার চোখ থেকে অঝরে বৃষ্টির মতো শ্রাবণ ধারা বয়ে যাচ্ছিল। কিন্তু হাসানের এদিকে কোনো মনোযোগ নেই। কিছুক্ষণ পর হয়তো সে আদিবার শরীর থেকে কাপড়গুলো খুলবে নিচু হাতে। এটা মনে হতেই আদিবার ভেতরটা কেঁপে ওঠে, কিন্তু সে জানে তার কিছু করার নেই। সে পরিস্থিতির শিকার, তাই চোখের পানি ফেলা ছাড়া তার আর কোনো কাজ নেই। বিয়ের আগে এই রাতটাকে কেন্দ্র করে কত রঙিন স্বপ্ন বুনেছিল আদিবা, কিন্তু আজ যেন শেষ বেলায় সেসব শূন্য। বাসর রাতে নিজের ভালোবাসার মানুষের পাশে বসে তার হাত ধরে চাঁদ দেখার ইচ্ছে ছিল, কিন্তু সেই ভাগ্য কি আর আদিবার আছে? নেই। মানুষের সব ভালো লাগার ইচ্ছে কখনো পূরণ হয় না, হয়তো আদিবারটাও হবে না। তাতে কারো কোনো কিছু যাই আসে না। কত ইচ্ছে ছিল বাসর রাতটা জেগে জেগে অতীতের সেই ভালোবাসার সুন্দর মুহূর্তের গল্পগুলো বলবে, তার ভালোবাসার মানুষকে বলবে, কিন্তু হাসান সেগুলো শোনার জন্য প্রস্তুত নয়। সে আদিবার গয়নাগাটি খোলাতেই ব্যস্ত। হঠাৎ করেই হাসান আদিবার গালে হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, তুমি এত বোকা কেন? আমাকে কি কোনোদিনও বুঝবে না তুমি? তোমার কি মনে হচ্ছে 2 বছর আগে তোমাকে বলেছিলাম বিয়ের প্রথম রাতে আমি তোমাকে নিয়ে ডিম লাইটের আলোয় আলোকিত ফুটপাতের রাস্তা দিয়ে তোমার হাত ধরে হাঁটবো, 1 প্লেট ফুচকা দুজনে ভাগাভাগি করে খাবো? ভুলে গেছো সেই কথাগুলো? এইসব গয়নাগাটি পরে তুমি কি বাইরে যাবে? গয়নাগাটি খোলো, তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে নাও। সবাই ঘুমিয়ে গেছে, বাইরে ফুচকা খেতে যাবো। হাসানের কথাগুলো শুনে আদিবা আবারও কেঁদে দেয়। তবে এই কান্নাটা আনন্দের কান্না। 2 বছর আগে কোনো এক পরন্ত বিকেলে আদিবার হাত ধরে হাসান কথাগুলো বলেছিল। আদিবা শুধু একদিন হাসানকে মজা করে বলেছিল, বাসর রাতে তোমাকে অনেক কষ্ট দিব, তোমাকে দিয়ে ফুচকা কিনে আনাবো আমার জন্য। পৃথিবীর প্রথম স্বামী হিসেবে নিজের বউয়ের সাথে বাসর করা বাদ দিয়ে তার জন্য ফুচকা কিনে আনবে। ব্যাপারটা চমৎকার হবে না? কথাগুলো শুনে খানিকটা হেসেছিল হাসান, কিন্তু পরের দিনই যেই কথাগুলোই হাসান আদিবাকে বলবে কখনো ভাবেনি আদিবা। হাসানও ভাবেনি সে এরকম অদ্ভুত একটা কথা দিবে আদিবাকে। 2 বছর পরে হলেও আজ আদিবাকে দেওয়া সেই কথাটা হাসান রাখবে।
আদিবা কাপড় চেঞ্জ করে আসতেই হাসান আদিবার হাত ধরে ফেলে, অনুরোধ কণ্ঠে বলে, রাগ করছো? মজাটা একটু বেশি হয়ে গেছে। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি এমন হবে। আসলে আমি অপদার্থ একজন মানুষ, নিজের বউকে সারপ্রাইজটাও ঠিকমতো দিতে পারি না। আমাকে ক্ষমা করেছো তো? হাসানের এমন বাচ্চার মতো পাগলামি দেখে আদিবা মনে মনে অনেক খুশি হয়। সে ভেবে পায় না পুলিশের একজন বড় অফিসার হয়েও হাসান কিভাবে এতটা সহজ সরলভাবে থাকে। হাসানের এই সাদাসিধে জীবন যাপনটাই আদিবাকে বারবার মুগ্ধ করে। আদিবা ভেবেছিল চাকরি পাওয়ার পর হাসান বদলে যাবে, আগের মতো আর তাকে ভালোবাসবে না, কিন্তু সে বদলায়নি। তার ভালোবাসাটা আরো তীব্র আকার ধারণ করেছে। আদিবা হেসে দিয়ে বলে, আচ্ছা যাও, ক্ষমা করেছি। বাইরের আকাশটা আজ বড্ড সুন্দর, নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে। হাসান আর আদিবা প্রথমবারের মতো একজন আরেকজনের হাত ধরে খুব ভালোবাসা নিয়ে জ্যোৎস্না রাতে হেঁটে চলেছে। হাসানের ইচ্ছে করছে দূরের আকাশের চাঁদটা আদিবাকে উপহার দিতে, কিন্তু হাসানের সেই ক্ষমতা নেই। থাকলে নিশ্চয়ই পৃথিবীটাকে অন্ধকার করে হলেও আদিবাকে চাঁদটা উপহার দিত। হাঁটতে হাঁটতে আদিবা একসময় হাসানের কাঁধে মাথা রাখে। হাসান কিছু বলে না, শুধু আদিবার কোমরে হাত রেখে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এভাবেই এক সময় তারা ফুচকার দোকানে গিয়ে থেমে পড়ে। এক প্লেট ফুচকা নিয়েছে হাসান। সে কখনো ফুচকা খায় না, এই জিনিসটা খেলেই কেন জানি তার সহ্য হয় না। পেটে যত চাই কিছু থাকুক না কেন, যদি সে ফুচকা খায় তাহলে তার পেটটা হালকা হয়ে যাবে। তাকে বাথরুম নামক ছোট্ট ঘরটার ভেতর দৌড়োদৌড়ি করতে হবে। কিন্তু আজ সে খাবে। মাঝে মাঝে প্রিয় মানুষের হাসি মুখটা দেখার জন্য নিজের একটু ক্ষতি করাই যায়। হাসানকে নিচু হাতে ফুচকা খাইয়ে দিচ্ছে আদিবা। হাসানের বড় ভালো লাগছে, এমন মায়াবিনী একটা মেয়ে তাকে খুব ভালোবেসে আদর করে খাইয়ে দিচ্ছে। হাসানের চোখে জল এসে যায়। রুমে এসে আদিবা বিছানায় গা এলিয়ে দিয়ে এই মধুময় রাতটার কথা ভাবতে থাকে। ভালোবাসার মাঝে যে এত সুখ নিহিত আছে, সেটা সে 3 বছর হাসানের সাথে প্রেম করার পরেও কখনো উপলব্ধি করতে পারেনি। কিন্তু আজ একটা রাতে একটা মুহূর্তের ব্যবধানে সে বুঝে গিয়েছে বিশুদ্ধ ভালোবাসার মাঝে কতটা সুখ বিরাজ করে। আদিবা সুন্দর একটা স্বপ্নের অপেক্ষায় চোখ বুজে ফেলে। চোখ খোলে সকাল 10টায়। পরের দিন হাসান অফিসে যাওয়ার পরেই আদিবার মাথাটা চক্কর দিয়ে ওঠে। হঠাৎ করেই তার বমি বমি ভাব হয় এবং এক গাদা বমি করে ফেলে। সে বুঝতে পারে তার ভেতরে নতুন একটা সত্তার জন্ম হতে চলেছে। সে প্রেগনেন্ট, কিন্তু আদিবা বুঝতে পারল না এটা কিভাবে সম্ভব, কিভাবে তার সাথে এমন হলো। সে তো এমন কিছু করেনি কখনো যে কারণে প্রেগনেন্ট হতে পারে। বিয়ের আগে যদি সে জানতে পারতো তাহলে হয়তো হাসানকে সব বলতে পারতো, কিন্তু এখন কি হাসান তার কথা বিশ্বাস করবে? বিশ্বাস করবে কি একটা মেয়ে নিজের অজান্তেই প্রেগনেন্ট হয়েছে? কত স্বপ্ন দেখেছিল আদিবা তার ভবিষ্যৎ বিবাহিত জীবন নিয়ে, কিন্তু সব যেন শেষ হতে চলেছে। আদিবা কিছু ভাবতে পারছে না। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তার মরে যেতে ইচ্ছে করছে। সে হাসানকে কখনো ঠকাতে চায় না। আদিবার মাথা ব্যথাটা শুরু হয়েছে সেই সকাল থেকে। এখনো কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তার মস্তিষ্কের নিউরনগুলোতে শুধু ওই একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছে, সে প্রেগনেন্ট হলো কিভাবে? কোনো নারী তো কোনো পুরুষের সংস্পর্শ ছাড়া কখনো প্রেগনেন্ট হতে পারে না। তাহলে সে কি করে হলো? সে তো কখনো কোনো পুরুষের সংস্পর্শে যায়নি। নিজের ভালোবাসার মানুষটাকেই সব সময় দূরে রেখেছে। আদিবা কিছু ভাবতে পারছে না। হাসান যখন শুনবে সে প্রেগনেন্ট, তখন কি হাসান তাকে অবিশ্বাস করবে? নষ্ট মেয়ে ভেবে তাকে তালাক দিয়ে দিবে, নাকি আদিবার কথা বিশ্বাস করবে? এখানে তার কোনো দোষ নেই। এর পেছনে কি আছে সেটাও সে জানে না। এমন শত শত প্রশ্ন আদিবার মস্তিষ্কে বাসা বাঁধছে প্রতিনিয়ত, যে প্রশ্নের উত্তরগুলো আদিবারও জানা নেই। হাসান একগুচ্ছ গোলাপ হাতে দরজার সামনে দাঁড়িয়ে আছে। জীবনে প্রথম কারোর জন্য সে ফুল হাতে দাঁড়িয়ে আছে। এর আগে কতবার আদিবার সাথে দেখা করতে গিয়েছে সে হিসেব হাসানের কাছে নেই। তবে সে কখনো ফুল জাতীয় কোনো কিছু আদিবার জন্য
নিয়ে যায়নি। তবে আজ রাস্তা দিয়ে আসার সময় তার কেন জানি মনে হলো পৃথিবীর সব মেয়েরাই বোধহয় চায় তাদের স্বামীরা প্রতি রাতেই তাদেরকে একগুচ্ছ কাঁচা গোলাপ হাতে দিয়ে প্রেম নিবেদন করুক। তাই হাসান ঠিক করেছে এখন থেকে বাসায় ফেরার পথে প্রতিদিনই সে তার প্রিয়তমা স্ত্রীর জন্য একটা করে গোলাপের গুচ্ছ নিয়ে যাবে। গোলাপের গুচ্ছটা হাতে দিয়ে প্রতি রাতে ঘুমানোর আগে একবার হলেও সে তার ভালোবাসার মানুষটাকে বলতে চায় নিজের জীবনের থেকেও তাকে সে অনেক বেশি ভালোবাসে। হাসান কলিং বেলে চাপ দিতেই আদিবার ভেতরটা কেঁপে ওঠে। তার মনে হচ্ছে হাসান সব জেনে গেছে। দরজা খোলা মাত্রই হাসান তার গালে কষিয়ে একটা চড় বসিয়ে দিবে, কিন্তু না, এমন কিছু হলো না। দরজা খোলার পরেই হাসান আদিবাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিল। তারপর আদিবার ওপর ভর করে শুয়ে পড়ল। গোলাপের গুচ্ছটা বের করে বলল, প্রিয়তমা, এটা তোমার জন্য। তুমি জানো, তোমাকে ছাড়া আমার পৃথিবীটা সবসময় কেমন যেন শূন্য শূন্য লাগে। অফিস করতেও ভালো লাগে না, সবসময় শুধু তোমাকে কাছে পেতে মন চায়। ভাবছি চাকরিটা ছেড়ে দিয়ে সবসময় তোমার আঁচলের নিচে শুয়ে থাকবো। তোমার মনের বিশুদ্ধ ভালোবাসাটা আমার চাই। হাসান ভেবেছিল তার কথাগুলো শুনে আদিবা খুশিতে তাকে জড়িয়ে ধরে আদর করবে, কিন্তু তেমন কিছু হলো না। হাসানের কথা শুনে আদিবা কাঁদছে। হাসান তার কাঁদার কারণটা বুঝতে পারল না। আদিবা ভাবছে এমন একটা মানুষকে সে কিভাবে ঠকাবে, যে মানুষটা তাকে এত বিশুদ্ধভাবে এত বিশ্বাস করে, সেই মানুষটার কাছে সে এত বড় একটা সত্য লুকিয়ে রাখতে পারবে না। যা হওয়ার হবে। সে হাসানকে তার প্রেগনেন্ট হওয়ার কথাটা বলবে। তার কাছে কোনো কিছু লুকাতে চায় না আদিবা। হাসান যখন আদিবাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? কে তোমাকে কিছু বলেছে, কিংবা আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছো? বলো আমাকে। আমি তোমার চোখের জল দেখতে চাই না। যে কোনো কিছুর মূল্যে আমি তোমার মুখে হাসি দেখতে চাই। তোমার চাঁদ মুখের হাসিটার জন্য এত কিছু, আর তুমি কিনা সবসময় মুখ গোমরা করে রাখো। তোমার কিসের এত দুঃখ, বলো আমাকে। আমি প্রেগনেন্ট। বিশ্বাস করো, কিভাবে হলো আমি কিছুই জানি না। আজ সকালেই বুঝতে পারলাম আমি। কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? একটা মেয়ে প্রেগনেন্ট হবে আর সে মেয়ে সেটা জানবে না, এটা কখনো হতেই পারে না। সমস্যা নেই, তুমি আমাকে সব বলতে পারো। যাই হোক না কেন, আমি তোমাকে ছেড়ে দেব না, কারণ আমি তোমাকে নিজের মন থেকে ভালোবাসি। আর যাকে নিজের মন থেকে একবার ভালোবাসা যায়, তাকে কখনো ছেড়ে যাওয়া যায় না। কাজেই সত্যটা নির্ভয়ে তুমি আমাকে বলতে পারো। হাসানের কথাগুলো শুনে আদিবার কান্নাটা আরো বেড়ে গেল। সে ভেবেছিল হাসান তার কথাটা বিশ্বাস করবে, তার অবস্থাটা বুঝবে, কিন্তু হাসানও তাকে খারাপ মেয়ে ভাবছে। কোনো খারাপ কাজ না করেও নিজের ভালোবাসার মানুষের চোখে অপরাধী হয়ে বেঁচে থাকাটা হয়তো পৃথিবীর সবচেয়ে বাজেভাবে বেঁচে থাকা। কিন্তু আদিবা হাসানের চোখে নষ্ট মেয়ে হয়ে বেঁচে থাকতে চায় না। আদিবা কাঁদতে কাঁদতে যখন হাসানের বুকে গড়িয়ে পড়তে পড়তে বলল, বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। আমাদের ভালোবাসার কসম, আমি কিছুই জানি না। অন্তত তুমি আমার কথাটা বিশ্বাস করো, না হলে মরেও আমি সুখ পাবো না। হাসান আদিবার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল সে মিথ্যে বলছে না। মানুষের ঠোঁট মিথ্যে বললেও মানুষের চোখ কখনো মিথ্যে বলে না। আদিবার চোখ স্পষ্ট বলে দিচ্ছে সে যা বলছে তার বিন্দু মাত্র মিথ্যা না। হাসান কিছু বলল না। আদিবাকে শুধু বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রাতে ঘুমানোর পর হঠাৎ করেই হাসানের ঘুম ভেঙে যায়। বিছানায় চোখ পড়তেই দেখে আদিবা নেই। হাসান কি করবে কিছু বুঝতে পারছিল না। কোথায় যাবে আদিবা? এক দৌড়ে ছাদে চলে যায় হাসান। গিয়ে দেখে আদিবা ছাদের কিনারার দিকে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। হাসান আদিবা বলে ডাক দিতেই আদিবা পিছনে ফিরে তাকায়। হাসান আর এক সেকেন্ড পরে এলে হয়তো কাল সকালে আদিবার লাশটা রাস্তার একপাশে পড়ে থাকতো। আদিবার হাতটা ধরেই ছাদের কিনারা থেকে এক টানে ভিতরের দিকে নিয়ে আসে হাসান, আর রাগান্বিত কণ্ঠে বলে, কি করতে গিয়েছিলে তুমি? মৃত্যু কি সব? তুমি কোনো অপরাধ করোনি, তুমি কেন মরবে? তোমার সাথে যে জঘন্য কাজটা করেছে তাকে মরতে হবে। তোমার কিচ্ছু হলে আমি কিনে বাঁচবো বলো? কালকে হাসপাতালে গিয়ে বাচ্চাটা নষ্ট করে আসবে। এ কথা তুমি ভুলেও আর কাউকে বলবে না। কোনো কাকপক্ষে যেন এই কথাটা জানতে না পারে।
হাসানের কথা শুনে আদিবা হাসানের বুকে মুখ লুকায়। আজ তার মনে হচ্ছে সে ভুল কোনো মানুষকে ভালোবাসেনি, সে সঠিক মানুষটাকেই ভালোবেসেছে, যে মানুষটা খুব খারাপ সময়েও তার পাশে থাকবে। ভালো তো সবাই বাঁচতে পারে, খারাপ সময় কজন মানুষ নিজের ভালোবাসার মানুষের পাশে থাকতে পারে? সেদিন রাতে হাসান আদিবাকে বুকে নিয়ে ঘুমিয়েছে। তার একটা ভুলের কারণে আজ আদিবা মরতে বসেছিল। সে যদি তাকে বোঝাতো তাহলে আদিবা এমন কাজ করার সাহস পেত না, কিন্তু সেটা সে করেনি। আদিবার কাছ থেকে কথাটা শোনার পর আদিবার দিকে তার নজর রাখা উচিত ছিল, কারণ এমন অবস্থার মানুষ ডিপ্রেশনে পড়ে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু হাসান আদিবার কথা ভুলেই গিয়েছিল, সেজন্য নিজের প্রতি খুব রাগ হচ্ছিল হাসানের। আর একটু হলেই বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেত। সারা রাত হাসান ভাবল মানুষ কিভাবে এতটা খারাপ হতে পারে, একটা মেয়ের অজান্তেই তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারে। হাসানের খুব রাগ হচ্ছে সেই মানুষটার ওপর, যে মানুষটা আদিবার ওপর এমন জঘন্য অন্যায় কাজ করেছে। পরের দিন হাসান আদিবার হাত ধরে বলল, যে নরপিচা সেই জঘন্য কাজটা করেছে তাকে আমি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুটা উপহার দেব। তবে তার জন্য তোমার সাহায্য দরকার। আমার মনে হয় তোমার আপন মানুষই তোমার এত বড় সর্বনাশ করেছে। বাইরের কেউ একটা মেয়ের চোখে ফাঁকি দিয়ে তার অজান্তে তার সাথে কখনোই সেক্স করতে পারবে না। লাস্ট 1 বছরে তোমার সাথে এমন কি ঘটেছে যেটা থেকে তোমার একটু হলেও কাউকে সন্দেহ হয়? আমি তেমন কিছু মনে করতে পারছি না। আচ্ছা, লাস্ট বছরে তুমি তোমাদের বাড়ি বাদে অন্য কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে সেখানে থেকেছো? হ্যাঁ, অনেকের বাসায় তো গিয়েছি, থেকেওছি কয়েকদিন। কাদের কাদের বাসায় গিয়েছিলে বলো? আমার বড় খালার বাসায় গিয়েছিলাম, ওখানে প্রায় 1 সপ্তাহের মতো ছিলাম। রাতে কার সাথে ঘুমাতে? আমার খালা তো বোনের সাথে। তুমি যে রুমে ঘুমাতে তার আশেপাশে কে ঘুমাতো? আমাদের পাশের রুমে রবিন ভাইয়া ঘুমাতো। তুমি কখন ঘুম থেকে উঠতে? সকাল 10টা বেজে যেত। অনেক চেষ্টা করেও আগে ঘুম থেকে উঠতে পারতাম না। তোমার খালাতো বোন কি 10টার আগে ঘুম থেকে উঠতো না? ও তো আরও পরে উঠতো। এমনই কি হতে পারে তোমাদের দুজনকে কেউ ঘুমের ওষুধ খাইয়ে তোমাদের অজান্তেই, আর সেই জন্যই তোমরা এত ভালো করে ঘুম থেকে উঠতে, আর সেই সুযোগটাই হয়তো কেউ কাজে লাগিয়েছে। কে এমন করবে? হয়তো তোমার রবিন ভাই। এটা জাস্ট অনুমান, এর বেশি কিছু না। এমনও হতে পারে আমাদের ধারণাটা সত্য, আবার হতে পারে ভুল। আদিবা কিছু ভাবতে পারে না। রবিনকে তো আপন ভাইয়ের মতো দেখতো, আর সেই কিনা তার সাথে এমন করবে? না, এমন হতে পারে না। তবে সন্দেহটা একেবারে ফেলে দেওয়ার মতোও না। এভাবে ভেঙে পড়লে চলবে না। তোমাকে আগে বলেছি তোমার সাথে এটা বাইরের কেউ করেনি, তোমার খুব কাছের মানুষ এমন করেছে। তোমার বড় খালার বাসা বাদে আর কাদের বাসায় গিয়েছিলে বলো আমাকে? বড় খালার বাসা থেকে আমি মামার বাড়িতে চলে গিয়েছিলাম, সেখানে কিছুদিন ছিলাম। তবে ওখানে মামা বাদে কোনো পুরুষ ছিল না। আমি আমার মামাতো বোনের সাথেই ঘুমাতাম, আর মামা মামি আলাদা রুমে ঘুমাতেন। আর কাদের বাসায় ছিলে তুমি? মামাদের বাসা থেকে আমাদের বাসায় চলে আসি। তার কিছুদিন পর বড় আপুর ওখানে চলে যাই। ওখানে মাসখানেকের মতো ছিলাম। আত্মীয়ের বাড়ি বলতে এই কয়েকজন মানুষের বাড়িতেই ছিলাম আমি। কিন্তু এরা আমার সাথে এমন করবে কেন? সবাই আমাকে অনেক আদর করত, তারা আমার সাথে এমন করতে পারে না। দেখো, যারা খারাপ যারা খারাপই, তাদের কাছে নিজের মা বোনও নিরাপদ না। বাবা হয়ে নিজের মেয়েকে দর্শন, মামা হয়ে নিজের ভাগ্নিকে নির্যাতন, এরকম আরও জঘন্য কাজ করেছে মানুষরূপী অমানুষগুলো। সেখানে তোমার সাথে এমন কিছু হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। আমরা যাদের দেবতা ভেবে পুজো করি তারা তো দেবতা নাও হতে পারে। মানুষের বাইরে ভালোটা দেখে তাকে কখনো পুরোপুরি চেনা যায় না। জীবনে চলার পথে এমন অনেক মানুষ পাবে যাদের বাইরের দিকটা গোলাপের মতো সুন্দর, কিন্তু ভেতরটাতে নোংরা আবর্জনায় ভরা। কাজে খারাপ লাগলো এটা তোমাকে মেনে নিতে হবে। তবে যে অমানুষিক কাজটা করেছে তাকে আমি খুঁজে বের করব, আর নিজ হাতে তাকে কঠিন শাস্তি দেব। অফিসে বসে হাসান শুধু ভাবছে আর ভেবেই যাচ্ছে, কিন্তু কোনো ক্লু খুঁজে পাচ্ছে না যেটার সাহায্যে সে নরপিশাচটা পর্যন্ত পৌঁছতে পারবে। হাসানের সবচেয়ে বেশি সন্দেহ হচ্ছে আদিবার দুলাভাইকে নিয়ে। লোকটাকে দেখেই কেমন জানি সুবিধের মনে হয় না। বিয়ের দিন আদিবার দিকে কেমন করে যেন তাকিয়েছিল। হাসানের ইচ্ছে করছিল তাকে কিছু বলবে, কিন্তু মান সম্মানের কারণে বলতে পারেনি। আবার আদিবা বলেছে সে যখন তার আপুর বাসায় ছিল তখন তার আপুর সাথে ঘুমাতো, তার দুলাভাই আলাদা রুমে ঘুমাতো। তাহলে তার দুলাভাই তার সাথে কিভাবে এমন করবে? পুলিশ জিপ নিয়ে হাসান একটা কাজে যাচ্ছিল।
হঠাৎ করে রাস্তায় একটা অবিশ্বাস্য দৃশ্য দেখতে পেল। আদিবার বড় বোন তানিয়া একটা ছেলের সাথে বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে প্রেমিক প্রেমিকা। আশ্চর্যের বিষয়, এই ছেলেটা তানিয়ার স্বামী না। হাসানের মাথায় এই জিনিসটা ঢুকলো না। স্বামী থাকতে কেন সে অন্য একটা ছেলের সাথে এভাবে ঘুরে বেড়াবে? কনস্টেবল আফজালকে দুজনের প্রতি কড়া নজর রাখতে বলল হাসান, আর ছেলেটাকে সময় সুযোগ বুঝে ধরে থানায় নিয়ে আসতে বলল। 2 দিন পর ছেলেটাকে যখন থানায় নিয়ে আসা হলো, তখন হাসান প্রথম জিজ্ঞেস করলো, তোর সাথে তানিয়ার কি সম্পর্ক? মিথ্যা বলার চেষ্টা করবি না। স্বামী থাকতেও সে তোর সাথে কেন করে বেড়ায়? স্যার, আমাকে কী জন্য ধরে এনেছেন সেটা বলেন। এভাবে কাউকে কারণ ছাড়া ধরে আনতে পারেন না। তোর কাছে আমার আইন শিখতে হবে? তোকে যা বললাম সেগুলোর উত্তর দে, আমার তো সময় খুব কম। তানিয়ার সাথে আমার প্রেমের সম্পর্ক। যেখানে ওর স্বামীর কোনো সমস্যা নেই, ওর কোনো সমস্যা নেই, সেখানে আপনার কেন সমস্যা হচ্ছে? তুই কি করে বুঝলি ওর স্বামীর কোনো সমস্যা নেই? নিজের বউকে কেউ পরকে করতে দিয়ে খুশিতে নেচে বেড়াবে বুঝি? আমি একদিন তানিয়ার বাসায় গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করার সময় তার হাজব্যান্ড আমাদেরকে দেখে ফেলে। আমি সেদিন ওখান থেকে চলে আসলেও বুঝতে পারি তানিয়াকে হয়তো তার হাজব্যান্ড রাখবে না। কিন্তু 1 সপ্তাহ পর তানিয়া নিজেই আমার কাছে এসে বলে তার কোনো সমস্যা নেই, এখন থেকে তার স্বামীও আর তাকে কিছু বলবে না। আমি জানি না তানিয়া সেদিন কী করেছিল, যার কারণে তার স্বামী আমাদের অবৈধ সম্পর্কটাকে কোনো বাধা দেয় না। হাসানের আর কোনো কিছু বুঝতে বাকি রইল না। বাসায় এসে যখন আদিবাকে বলল, তোমার আপু আর দুলাভাই তোমার সাথে এই জঘন্য কাজটা করেছে। হাসানের কথাগুলো শুনে আদিবা মাথা চক্কর দিয়ে পড়ে যায়। চোখ খুলতেই দেখে বিছানায় শুয়ে আছে, আর তার পাশে বসে আছে হাসান। আচ্ছা, তুমি কি জানো আমি কত খারাপ মানুষ? আমি কতটা নরপিশাচ হতে পারি? কাল তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, তবে আমাকে কথা দিতে হবে তুমি যা দেখবে সেটা থেকে ভয় পেলেও তুমি সেটা দেখবে। কি এমন দেখাবে যে ভয় পাবো? কাল দেখলেই বুঝবে। আদিবাকে নিয়ে হাসান একটা পরিত্যক্ত বাড়িতে এসেছে। এত শান্তশিষ্ট বাড়ি আদিবা আগে কখনো দেখেনি। কোনো সারা শব্দ নেই, জনমানব শূন্য একটা বাড়ি। ভেতরে ঢুকেই একটা রুমের দরজা খুলে ফেলে হাসান। দরজা খোলার পর আদিবা যে দৃশ্যটা দেখল, সেটা নিজের চোখকেও বিশ্বাস করাতে পারল না। আদিবার বোন তানিয়া আর তার স্বামী ফ্লোরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। আদিবার বুঝতে বাকি রইল না যে হাসানই এদের এভাবে বেঁধে রেখেছে। আদিবার দিকে তাকিয়ে হাসান পড়ল, তোমার আপু নিজের প্রাক্তনের সাথে অবৈধ সম্পর্ক ছিল। তাদের ভালোবাসা এতই গভীর ছিল যে বিয়ের পরেও তারা যোগাযোগ রেখেছিল। সেখান থেকেই তাদের আস্তে আস্তে নোংরামিতে মেতে ওঠে। একদিন তোমার আপু তার বাসায় তার প্রাক্তন প্রেমিকাকে নিয়ে আসে, তার সাথে সব কিছুই করে, কিন্তু তোমার দুলাভাই তোমার আপু সব নোংরামি দেখে ফেলে এবং সেগুলো ভিডিও করে। সে তোমার আপুকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতে থাকে। তোমার দুলাভাই তোমাকে বিছানায় পেতে চায়, আর এই জন্য তোমার আপুকে সাহায্য করতে হবে, না হলে তোমার দুলাভাই ভিডিওটা ভাইরাল করে দেবে এবং তাকে তালাক দিয়ে দেবে। তারপরে যখন তুমি তোমার আপুর বাসায় গেলে, তখন থেকে তোমার অজান্তে তোমার পর তোমার দুলাভাই নির্যাতন করতো। খাবারের সাথে তোমাকে ঘুমের ওষুধ খাওয়াতো, আর রাতে তোমার সাথে ওইসব করতো। এই নিকৃষ্ট কাজটা করার পেছনে তোমার দুলাভাইকে সাহায্য করতো তোমার নিজের বোন। হাসান যখন কথাগুলো বলল, তখন আদিবার ইচ্ছে করছিল তার সামনে থাকা দুজন মানুষকে খুন করে ফেলতে। মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? নিজের বোনের সাথে এমনটা কেউ করতে পারে? নিজের সংসার টিকিয়ে রাখার জন্য কিনা নিজের বোনকেই ব্যবহার করলো। হাসান একটা চাকু হাতে তানিয়ার হাজবেন্ডের ওপর বসেছে। তার শরীরের প্রতি ইঞ্চি পরপর চাকু দিয়ে আঘাত করছে প্রতিনিয়ত। এমনভাবে আঘাত করছে যাতে শুধু যন্ত্রণা পাবে কিন্তু মরবে না, বেঁচে থাকবে। কিন্তু না, হাসান সহ্য করতে পারল না। তার সামনে থাকা লোকটার গালে চাকুটা ঢুকিয়ে দিয়ে গালের চামড়াটা ছিলানোর চেষ্টা করছে। ঠোঁট দুটো চাকু দিয়ে চাকা চাকা করছে। তানিয়ার স্বামী যন্ত্রণায় ছটফট করছে। নিজের প্রাণ ভিক্ষা চাইছে না, শুধু সে তার মৃত্যুর কামনা করছে, কারণ তার এই অসহনীয় যন্ত্রণাটা আর সহ্য হচ্ছে না। তানিয়া আদিবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছে, তাকে যেন এমনভাবে এত যন্ত্রণাকর মৃত্যু না দেয়। হাসান তার কাজ করে যাচ্ছে, একসময় চোখ দুটো উপড়ে ফেলে দেয়। 20 মিনিট মৃত্যু যন্ত্রণা অনুভব করার পর হাসান তার গলাটা মাথা থেকে নামিয়ে দেয়। হাসান বলল, তোমার আপুর আরও যন্ত্রণার মৃত্যু হবে। সে জানো কি করেছিল? তোমার দুলাভাই তোমার সাথে যে ঘৃণিত কাজটা করতো, সে তার ফোনে ভিডিও করে রাখতো। পরে তোমার আপু তার হাজব্যান্ডকে ব্ল্যাকমেল করে তার প্রাক্তনের সাথে অবৈধ সম্পর্কটা কন্টিনিউ করে।
আদিবা কিছু বলে না। তার সামনে থাকা হাসানের হাত থেকে চাকুটা নিয়েই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঝাঁপিয়ে পড়ে তানিয়ার ওপর। হাতে থাকা চাকু দিয়ে তানিয়ার মুখের ওপর একের পর এক এলোমেলো আঘাত করতে থাকে। তানিয়া অনেক আকুতি বিনতি করে বোনের কাছে, কিন্তু সেগুলো আদিবার কানে পৌঁছই না। তানিয়ার মুখটা চাকুর আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায়। তানিয়া শুধু চিৎকার করছে। আদিবার রাগ তখনও মেটেনি। সে তানিয়ার সম্পূর্ণ কাপড় খুলে ফেলে। হাসান চোখ বন্ধ করে ফেলে। তানিয়ার বুকটা ছিঁড়ে ফেলে আদিবা। চাকুটা বুকের ভেতর ঢুকিয়ে কলিজাটা বের করে আনার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তানিয়া মরে গেছে। হাসান গিয়ে আদিবাকে থামায়। কি করছে? ও মরে গেছে। মৃত মানুষকে মারতে নেই। চলো এখান থেকে, এখনো অনেক কাজ বাকি।